নমস্কার। কথামৃত ভবন থেকে আমি ডক্টর পি.কে. দাস কথা বলছি। রামকৃষ্ণ মিশন কথামৃত ভবন থেকেই অনেক দিন পর, পুজোর পর আপনাদের সবার সামনে আসছি। শুভ বিজয়া, শুভ দীপাবলির শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক ভালোবাসা আপনাদের সবাইকে জানাই। আচ্ছা, আজকে আমরা একটা নতুন টপিক শুরু করেছি, ফিভার উইদাউট এ ফোকাস। এটা কোনো ফোকাস ছাড়াই আমাদের মানুষের জীবনে যে যে জ্বরগুলো হয় সেইগুলো কি কারণে হয় তার ব্যাখ্যা এবং কিভাবে আমরা ইভ্যালুয়েট করব সেটাকে এবং কিভাবে তার প্রতিকার করব সেই ব্যবস্থা আপনাদেরকে একবার শোনানোর ইচ্ছা রয়েছে। ফিভার উইদাউট এ ফোকাস, এটা দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে। একটা হচ্ছে বিশেষ করে প্রথম 3 বছর মধ্যে ইয়াং ইনফ্যান্টস অ্যান্ড ইয়াং চিলড্রেন, এই নিউবর্ন, ইয়াং ইনফ্যান্টস এর মধ্যে একটা ভাগ করে নেওয়া হয়েছে। তারপরে বড় বাচ্চাদের জ্বরের প্রভাব কি সেটা একটা অন্য পরের দিন অন্য টপিকস ডিসকাস করা যাবে। আজকে প্রথম 3 বছরের মধ্যে এই জিনিসটা জ্বর নিয়ে আমরা আলোচনা করছি। এটা একটা বিশেষ সাবজেক্ট, কেন এই বয়সে শিশুরা মাচ মোর ভালনারেবল ফর সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশনস, এবং এতে করে আরও অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা শিশুগুলোর মধ্যে বেশি থাকে। অতএব এটা একটা স্পেশাল টপিকস, সেই জন্যেই এই আলোচনাটা প্রথমেই রাখা হচ্ছে। এই নিওনেটস, ইয়াং ইনফ্যান্টস, নিওনেটস মানে আপনারা সবাই জানেন নিউবর্ন, যেটা 1 মাসের মধ্যে সব শিশুদের। ইয়াং ইনফ্যান্ট সেটা 30 থেকে 90 দিনের মধ্যে সব শিশুদের। অ্যান্ড চিলড্রেন, দ্যাট মিনস 3 মাস থেকে 36 মান্থস, এই চিলড্রেন মধ্যে এই 3টে গ্রুপে এটাকে ভাগ করা হয়েছে। ডেফিনিশন: রেকটাল টেম্পারেচার 100 ডিগ্রি ফারেনহাইট উইদাউট এনি আদার প্রেজেন্টিং সাইন, অন্য কোনো সাইন নেই সেখানে, খালি জাস্ট ফিভার 100-র ওপরে 100.4 ডিগ্রি ফারেনহাইটের ওপর উঠে গেছে রেকটাল টেম্পারেচার, তখন সেটাকে বলবো ফিভার উইদাউট এনি প্রেজেন্টিং সাইন। দিস এন্টিটি is challenging because difficult to differentiate between SBI, মানে serious bacterial infections, and self-limited viral illness। এই দুটোর মধ্যে মানে সিরিয়াস ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে থেকে এমনি সাধারণ একটা ভাইরাল সেলফ লিমিটেড ভাইরাল ইনফেকশানে ডিফারেন্সিয়েট করা এই গ্রুপে কিন্তু সম্ভব নয়। সেই জন্যই এটা টেক্সট বুকের কথাই বলেছে, ইট ইজ ভেরি মাচ চ্যালেঞ্জিং। মোস্ট কমন SBI, মোস্ট কমন সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশনস হলো ইউটিআই, ব্যাকটেরিমিয়া মানে ব্যাকটেরিমিয়া এবং ম্যানিনজাইটিস। রিস্ক অফ SBI ইজ হাইয়েস্ট ইন দোজ অ্যাপিয়ারিং ইল, তাদের মধ্যেই বেশি হওয়ার সম্ভাবনা থাকে যাদের ইল অ্যাপিয়ারিং লুক, মানে জ্বর নিয়ে এবং তাদের খুব অসুস্থতা চোখে দেখলেই ধরা পড়ে, এইরকম লুক যদি থাকে। দোজ উইথ রিস্ক ফ্যাক্টার্স, মানে রিস্ক ফ্যাক্টার্স মানে বাচ্চা হয়তো প্রিটার্ন বেবি, মানে আগে জন্মেছে, অথবা LBW বেবি, বার্থ অ্যাসফিক্সিয়া, কনজেনিটাল অ্যানোম্যালিস ইনভার্সলি রিলেটেড টু পোস্টন্যাটাল এজ। মানে আর থার্ড ফ্যাক্টরটা হলো ইনভার্সলি রিলেটেড টু পোস্টন্যাটাল এজ যত কমে যাবে তত সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশনসটা হওয়ার সম্ভাবনা বেশি, আর যত বাড়বে, যত পরের দিকে বয়স যত বাড়বে তত সাধারণ ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা সেটা আরও বেশি। অতএব
কম বয়সেই সিরিয়াসনেস বেশি, সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশনস হওয়ার সম্ভাবনা কম এজ গ্রুপের মধ্যেই বেশি থাকে, এবং যত আস্তে অ্যাজ এজ অ্যাডভান্সেস তখন কিন্তু আস্তে আস্তে সিম্পল ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনাই আস্তে আস্তে বেড়ে যায়। আইবিআই বলে একটা কথা আছে, ইনভেসিভ ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার মধ্যে ব্যাকটেরিয়া এবং ম্যানিনজাইটিসটাকেই রাখা হয়েছে। কেন ইউটিআইটা একটা ইনফেকশন মে বি ম্যানেজ ডিফারেন্টলি উইথ ওরাল অ্যান্টিবায়োটিক্স, সেই জন্যে ইট মে বি ম্যানেজ ডিফারেন্টলি, সেই জন্যে এটাকে সেপারেট গ্রুপ একটা নাম দেওয়া হয়েছে আইবিআই। অর্গানিজমস কী কী হতে পারে? ইকোলাই মোস্ট কমন, গ্রুপ বি স্টেপ্টোককাস তারপরেই আসবে, তারপরে বলছে যে ক্লেপসিয়ালা, এস নিমোনি নিমোকোকাল ইনফেকশন, নাইজেরিয়া ম্যানিনজাইটিস, স্ট্যাফ অরিয়াস, লিস্টেরিয়া মনোসাইটোজেন্স এটসেট্রা। Specific bacterial infection also present with fever and other sign symptoms like pneumonia, মানে এই ফিভারের সঙ্গে অন্য অন্য সাইন সিমটমসও দেখা দিতে পারে, মানে যে অর্গানটাকে ধরেছে সেটার সাইন সিমটমস দেখা দিতে পারে, যেমন নিউমোনিয়া যদি লাংটাকে অ্যাফেক্ট করে, গ্যাস্ট্রোএন্টারাইটিস পেটটাকে এমন গাটকে অ্যাফেক্ট করে, অস্টিওমাইলাইটিস বোনস অ্যান্ড সেপ্টিক আর্থ্রাইটিস জয়েন্টস, ওমফ্যালাইটিস ইউরিনারি আম্বিলিকাল স্টাম্পসকে ওমফ্যালাইটিস সেটা যদি ইনফ্লামেশন হয়, এবং সেলুলাইটিস অ্যান্ড স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন এবং ম্যানিনজাইটিস, এগুলো যে কোনো ব্যাপারই একটা সাইন সিমটমস এর সঙ্গে ফিভারের সঙ্গে দেখা দিতে পারে। ইন ওয়েল অ্যাপিয়ারিং ফেব্রাইল ইনফ্যান্টস, মানে জ্বর কিন্তু আপাত দৃষ্টিতে এটাকে একবার ওয়েল অ্যাপিয়ারিং মানে দেখে কিন্তু সেরকম খারাপ লুকিং লাগছে না, মানে এটা জ্বর হয়েছে কিন্তু তার মধ্যে অ্যাক্টিভিটি রয়েছে, তার হাসি খুশি ভাব সেটাও রয়েছে, এরকম যদি থাকে ওয়েল অ্যাপিয়ারিং ফেব্রাইল ইনফেক্টস, ভাইরাল ইলনেস মাচ মোর কমন দ্যান এসবিআই। সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশনের চাইতে ভাইরাল ইনফেকশনটাই বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি অ্যাপিয়ারেন্স তার ভালো থাকে, অথচ দো ইট ইজ ফেব্রাইল, যদিও জ্বর রয়েছে কিন্তু তার লুক যদি ভালো থাকে, অ্যাক্টিভিটিস যদি ভালো থাকে, খাওয়া দাওয়া অন্য অন্য নড়াচড়া অ্যাক্টিভিটিস যদি ভালো থাকে, তাহলে এটাকে সাধারণত ভাইরাল ফিভার বলেই মেনে নেওয়া যেতে পারে। দেন অ্যাজ সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন, সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন এসভিআই। কমন ভাইরাসও কিন্তু এর পিছনে দায়ী হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে ভাইরাসও দায়ী। সেটা কি কি ভাইরাস? যেমন আরএসভি, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, যেটা অধিকাংশ ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস বলে একটা অসুখ তৈরি করে। ছোট ছোট ব্রঙ্কিওল শ্বাসনালী, ছোট ছোট শ্বাসনালীগুলোর ইনফ্লামেশন হয়ে ব্রঙ্কিওলাইটিস তৈরি করে। ইনফ্লুয়েঞ্জা, রাইনো ভাইরাস, মেটানিমো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, পার্টিকুলারলি এইটা কিন্তু 28 দিনের মধ্যেই এটা ডেভেলপ করে। সিগনিফিক্যান্ট, কারণ এটা স্পেশাল মেনশন করা হলো, ইট হ্যাজ গট ইটস সিগনিফিক্যান্ট মর্টালিটি স্পেশালি উইথ স্কিন, আই, মাউথ, সেম স্কিন, সেম বলা হয়েছে ACM, মানে স্কিন, আই এবং মাউথ একসঙ্গেই যদি থাকে তাহলে কিন্তু মোটামুটি ধরে, এবং ইফ ইট ইজ স্পেশালি অ্যাসোসিয়েটেড উইথ ভেসিকুলার লিশন, তাহলে কিন্তু ধরেই নেওয়া যেতে পারে likely to be a herpes simplex virus with vesicular genital infection, excessive bleeding, petechiae and nasopharynx and mouth conjunctiva, এসব সব যদি অ্যাফেক্টেড হয় তাহলে সেটাকে ধরেই নেওয়া যেতে পারে এটাকে একটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন, HSV ইনফেকশন মোস্ট লাইকলি। আচ্ছা, এবার
আমি কিন্তু সাইন সিমটমসের মধ্যে ঢুকে যাচ্ছি। নেসোফ্যারিংস, আশা করে যে এই পর্যন্ত আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। মনে হয় বুঝতে কোনো অসুবিধা হয়নি। ক্লিনিক্যাল ফিচার, সাইন্স অফ সিস্টেমিক ইলনেস, যেমন জ্বরের সঙ্গে সাইন্স অফ সিস্টেমিক ইলনেসও থাকে। যেমন অ্যাবনর্মাল টেম্পারেচার কি থাকবে, হাইপোথার্মিয়াও থাকতে পারে, আবার ফিভার নিয়েও থাকতে পারে। হাইপোথার্মিয়া মানে 96.8 ডিগ্রি ফারেনহাইটের নিচে, এবং ফিভার হচ্ছে 100.4 ডিগ্রি ফারেনহাইটের ওপর। এটাকেই বলেছে হাইপোথার্মিয়া হতে পারে, ফিভার হতে পারে। অ্যাবনর্মাল রেসপিরেটরি এক্সামিনেশন, তার মানে ট্যাকিপনিয়া হতে পারে। ট্যাকিপনিয়া মানে হাই রেসপিরেটরি রেট বিয়ন্ড 60 পার মিনিট, এটাকে একটা বলা হয়েছে। অ্যাপনিয়া, সিজেশন অফ রেসপিরেশন, অ্যাপনিয়া, শ্বাসটা বন্ধ হয়ে গেল, অ্যাপনিয়া। এরকম যদি হয় তাহলে কিন্তু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলেও হতে পারে অ্যাপনিয়া। মোর দ্যান 20 সেকেন্ডস যদি হয় তখন তাকে অ্যাপনিয়া বলা হয়। এবার রেসপিরেটরি ডিস্ট্রিক, লোয়ার চেস্ট ওয়াল ইন ড্রয়িং, সেটা যদি থাকে, ওঠানামা করে, এবং সেটা যদি থাকে তাহলে কিন্তু অ্যাবনর্মাল রেসপিরেটরি এক্সামিনেশনের মধ্যে একটা ক্রাইটেরিয়া। অ্যাবনর্মাল সার্কুলেটরি এক্সামিনেশনের মধ্যে সিএফটি, ক্যাপিলারি ফিলিং টাইপ, আমরা স্টারনামের ওপর কিংবা ফোরহেডের স্টারনামের ওপরেই এটা দেখা হয়। বিশেষ করে 5 সেকেন্ড চেপে রাখবার থাকবার ওপর, তারপর আমরা রিলিজ করে দেই 1001, 1002 এমনিভাবে বলে। ইউজুয়ালি ইট ইজ লেস দ্যান 3 সেকেন্ডস। যদি 3-এর বেশি হয় তাহলে সিএফটি প্রলং। তাহলে অ্যাবনর্মাল সার্কুলেটরি এক্সামিনেশনের মধ্যে প্রলং সিএফটি, ট্যাকিকার্ডিয়া 180 বেশি হবে হার্ট রেট, উইক অ্যান্ড বাউন্ডিং পালস, উইক পালস, বাউন্ডিং পালস, এগুলো যদি থাকে তাহলে কিন্তু সেগুলো অ্যাবনর্মাল সার্কুলেটরি এক্সামিনেশন। অ্যাবনর্মাল অ্যাবডোমিনাল এক্সামিনেশন, হয় ডিস্টেনশন থাকবে, না হলে অন্য কোনো আদার মুভমেন্টস থাকবে। অ্যাবনর্মাল অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অ্যাবনর্মাল নিউরোলজিক্যাল এক্সামিনেশন, যেটা কি বেশি করে ধরা পড়ে, যেমন লেথার্জি, ন্যাল বেলে একদম লেথার্জি, নেতিয়ে পড়ে আছে, তাকে বলা হয় লেথার্জি, বাংলায় যাকে বলা হয়। ইরিটেবিলিটি, খুব ছটপট ছটপট করছে, কোনো কিছুতেই শান্ত রাখা যাচ্ছে না। অল্টারেশন অফ দি টোন, কখনো শক্ত হচ্ছে আবার কখনো নরম থেকে যাচ্ছে, এরকম অল্টারেশন অফ দি টোন। অ্যাবনর্মাল স্কিন এক্সামিনেশন, র্যাশ, পেটিকি, সায়ানোসিস, এগুলো হতে পারে। সেপটিক আর্থ্রাইটিস, তার প্রেজেন্টেশন বোন এবং সেপটিক আর্থ্রাইটিস। সিউডো প্যারালিসিস হতে পারে, ইউজ করছে না, বোনটা এফেক্টেড হয়েছে, সেটা ইউজ করছে না, সেটা কি সিউডো প্যারালিসিস, মানে নিউরোলজিক্যাল কোনো কারণের জন্য প্যারালিসিস না, বনি ডিজিজের জন্যে মুভ করছে না, তাকে বলা হয় সিউডো প্যারালিসিস। অ্যান্ড প্যারাডক্সিক্যাল ইরিটেবিলিটি, মানে infant experience pain during attempt to comfort the child. When you are trying to give comfort to the child, baby কিন্তু খুব পেনের জন্য ছটপট করে, এটাকে বলা হয়, আমরা আরাম দিতে চাইছি অথচ সে কিন্তু পেনের জন্য ছটপট করছে, এটাকে বলা হয় যে প্যারাডক্সিক্যাল ইরিটেবিলিটি। ঠিক এটাকে এইবার আমরা প্রেজেন্টেশন তো হলো, এইবার আমরা ম্যানেজ করব কিভাবে সেই জিনিসগুলো, সেটাকে আমরা বলছি। 0 to 36 মান্থস অফ এজের মধ্যে কিভাবে আমরা ম্যানেজ করব, এরা গ্রুপ ওয়াইজ বলা হয়েছে। 0 to 36 মান্থসের মধ্যে প্রথম গ্রুপটাকে বলা হয়েছে এনি টক্সিক অ্যাপিয়ারিং গ্রুপ উইথ ফিভার, এটা স্টেশন 1। এই গ্রুপটাকে সবসময় হসপিটালাইজ করতে হবে
এবং কালচার করতে হবে ব্লাড, সিএসএফ, ইউরিন এক্সামিনেশন এবং কালচার অ্যান্ড আদার টেস্ট অ্যান্ড প্যারেন্টেরাল অ্যান্টিবায়োটিক এগুলো দিয়ে আমাদের রাখতে হবে। নাম্বার 1 স্টেশন। তাহলে এনি টক্সিক ফিভার উইথ টক্সিসিটি নিয়ে যদি অ্যাপিয়ারেন্স হয়, তাহলে সেটা নিয়ে যদি অ্যাপিয়ার করে আমাদের সামনে, তাহলে কিন্তু ডক্টরদের, ইভিন দোজ হু আর কেয়ার গিভার্স, তাদেরও সতর্ক হয়ে তাহলে ডক্টর এবং হসপিটালে শরণাপন্ন হতে হবে এবং তাদের কেয়ার হসপিটালেই হবে এবং এই ধরনের চিকিৎসা করেই, তাদের ইনভেস্টিগেশন করেই তাদের কেয়ার দিতে হবে। সেকেন্ড স্টেশন, ওয়েল অ্যাপিয়ারিং চাইল্ড, ফিভার উইথ ওয়েল অ্যাপিয়ারিং চাইল্ড। এটা যদি 22 দিন এজের মধ্যে হয় এবং ফিভার যদি 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, তাহলে কিন্তু হসপিটালাইজ করতে হবে 22-এর মধ্যে, মানে এটা খুব কম বয়সের মধ্যে হসপিটালাইজ করতে হবে, কালচার করে আগের গ্রুপের মতন ট্রিটমেন্ট করতে হবে। 22 থেকে 60 ডেজ মধ্যে যদি অ্যাপিয়ার করে উইথ ফিভার, তাহলে লো রিস্ক, গ্রুপ। স্টেশন 2, এটা লো রিস্ক গ্রুপ। এটা কেমন করে আমরা চিনব? আনকমপ্লিকেটেড মেডিকেল হিস্ট্রি, মানে সেখানে অন্য কোনো খারাপ মেডিকেল হিস্ট্রি নাই, বার্থ অ্যাসফিক্সিয়া গ্রুপে রাখা হয়নি, সঙ্গে সঙ্গে বাচ্চা কান্নাকাটি করেছে, অন্য কোনো জায়গায় যায়নি, বাড়িতে অন্য কোনো ফেব্রাইল পেশেন্টের কন্ট্যাক্টে আসেনি, এটাকে বলা হয় আনকমপ্লিকেটেড মেডিকেল হিস্ট্রি। ওয়েল অ্যাপিয়ারিং ফিজিক্যাল এক্সামিনেশন, অ্যাপিয়ারেন্সকে খুব ভালো লাগছে, ওয়েল অ্যাক্টিভ বেবি, অ্যালার্ট অ্যাক্টিভ বেবি উইথ ফিজিক্যাল এক্সামিনেশন। নর্মাল ল্যাবরেটরি স্টাডি, তাদের কমন ল্যাবরেটরি স্টাডি করলে কিন্তু তাদের নর্মাল, যেগুলো ইউরিন সেন্ট্রিফিউজড ইউরিন 5-এর নিচে থাকবে পার হাই পাওয়ার ফিল্ড, আনসেন্ট্রিফিউজড সেটা 10 হয়ে যাবে। আচ্ছা, নেগেটিভ নাইট্রাইট অ্যান্ড এস্টারেজ টেস্ট নেগেটিভ। ইনফ্লামেটরি মার্কার্স, টেম্পারেচার, ইনফ্লামেটরি মার্কার্সের মধ্যে টেম্পারেচার 38-এর নিচে থাকবে, প্রোক্যালসিটোনিন 0.5 ন্যানোগ্রাম পার ml এর নিচে থাকবে, সিআরপি 20 মিলিগ্রামস পার লিটারের নিচে থাকবে এবং এএনসি মানে অ্যাবসোলিউট নিউট্রোফিল কাউন্ট 4000 থেকে 5000 পার কিউবিক মিলিমিটারের নিচে থাকবে। তাহলে কোনো ইনফ্লামেটরি মার্কার্স কোনো কিছুই থাকবে না। এইরকম গ্রুপটা যদি হয় তাহলে এটা লো রিস্ক গ্রুপ হিসাবে বলা হয়। আর স্টুল যদি থাকে, স্টাডি করে এটা ইন্ডিকেশান দিয়েছে, যদি ডায়রিয়া হয় তাহলে স্টুল স্টাডি করতেই হবে। নো আরবিসি অ্যান্ড ডায়রিয়া, ডব্লিউবিসি লেস দ্যান 5 পার হাই পাওয়ার ফিল্ড। এই ক্রাইটেরিয়াটাগুলো রাখা হয়েছে স্টেশনস 2 লো রিস্কের মধ্যে। তাহলে ম্যানেজ কী করে করবো? ম্যানেজমেন্ট একটু জটিল। আপনাদের ম্যানেজমেন্ট এখানে আমরা নেলসনের লেটেস্ট এডিশানে 2024 এডিশানের ইন্টারন্যাশনাল এডিশান থেকে আমি কোট করে ওই জিনিসগুলো তুলে ধরেছি, আমি পাঠিয়েও দিয়েছি আপনাদের, যারা এটুকু বুঝে নিতে পারবেন তাহলে এর সাহায্য নিয়ে আপনারা কিন্তু গাইড করতেই পারেন। 22 থেকে 28 দিনের মধ্যে যদি বয়স হয়, ইউরিন অ্যানালিসিস, ব্লাড কালচার, ইনফ্লামেটরি মার্কার্স মে পারফর্ম, এগুলো সব করতে হবে। ইউরিন অ্যানালিসিস, ব্লাড কালচার, ইনফ্লামেটরি মার্কার্স মে পারফর্ম এলপি করা যেতেও পারে। প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক শুরু করতে, যেহেতু বয়স একেবারে কম না হলেও কিন্তু প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। মেবি গিভিং অবজার্ভ ইন হসপিটাল, 22 থেকে 28 দিনের মধ্যে বলছে যে এটা দেওয়া যেতে পারে, যদিও এটা লো রিস্কের পেশেন্ট, কিন্তু এখানে কিন্তু মেবি গিভিন, ওই বয়সটা একটু কম বলেই মেবি গিভিন অবজার্ভ ইন হসপিটাল। 29 থেকে 60 ডেজ, এটা প্রায়
দ্বিতীয় মাসের বাচ্চা যদি হয় ইউরিন অ্যানালিসিস করতে হবে, ব্লাড কালচার করতে হবে, ইনফ্ল্যামেটরি মার্কার্স পজিটিভ, ইনফ্ল্যামেটরি মার্কার্স নিড নট এলপি, ইনফ্ল্যামেটরি মার্কার্স এটাও করতে হবে, নিড নট এলপি করার দরকার নেই, নিড নট অ্যান্টিবায়োটিক, অবজার্ভ ক্লোজলি ইন হোম অ্যান্ড ফলো আপ আফটার 36 আওয়ার্স। 29 থেকে 60 দিনের মাথায় এগুলো কিন্তু এত বেশি করার দরকার নেই, অবজার্ভ করে ক্লোজলি ইন হোম অ্যান্ড ফলো আপ আফটার 36 আওয়ার্স। এরা কিন্তু খাওয়া দাওয়া সব কিছু করবে, এমনি এগুলো একবার পরীক্ষা করা যেতে পারে, কিন্তু নিড এলপি করার দরকার নেই, নিড নট অ্যান্টিবায়োটিক, অবজার্ভ ক্লোজলি ইন হোম অ্যান্ড ফলো আপ আফটার 36 আওয়ার্স। এই সেকেন্ড স্টেশন। থার্ড স্টেশন হলো চাইল্ড ডাজ নট ফুলফিল, দ্যাট ইজ ডাজ নট ফুলফিল লো রিস্কের ক্রাইটেরিয়া। এই যে বলা হয়েছে লো রিস্কের ক্রাইটেরিয়া, এখানে বলা হয়েছে যে এনি টক্সিক, লো রিস্কের ক্রাইটেরিয়া আনকমপ্লিকেটেড মেডিকেল হিস্ট্রি, ওয়েল অ্যাপিয়ারিং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, নর্মাল ল্যাব স্টাডি এবং ইনফ্ল্যামেটরি মার্কার্সও নেগেটিভ থাকবে, টেম্পারেচার, সিআরপি, প্রোক্যালসিটোনিন, এএনসি, অ্যাবসলিউট নিউক্লিয়ার, এগুলো স্টুল, এগুলো পরীক্ষা করে এগুলো কোনো কিছুই সেগুলো খারাপ মনে হয়নি, সেগুলো লো রিস্ক পেশেন্ট। তাহলে বলা হয়েছে চাইল্ড ডাজ নট ফুলফিল লো রিস্ক, তাহলে লো রিস্কের ক্রাইটেরিয়া কিন্তু এখানে ফুলফিল করছে না, একটু অ্যাবনর্মালিটি রয়েছে। সেক্ষেত্রে আবার দুটো গ্রুপে ভাগ করেছে ওরা, 22 থেকে 28 যদি এজ গ্রুপের মধ্যে হয়, 22 থেকে 28 যদি এজ গ্রুপের মধ্যে হয়, অ্যাবনর্মাল ইউরিনারি এক্সামিনেশন প্লাস নর্মাল ইনফ্ল্যামেটরি মার্কার্স, খালি ইউরিনটাই নর্মাল, ডু এলপি অ্যান্ড প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক, অবজার্ভ ইন হসপিটাল। 22 থেকে 28 দিনের মধ্যে তো, তাই বলছে ডু এলপি, প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক, অবজার্ভ ইন হসপিটাল, হসপিটালই অবজার্ভ করতে বলছে যেহেতু বয়সটা কম। আর বলা হয়েছে অ্যাবনর্মাল ইনফ্ল্যামেটরি মার্কার যদি থাকে, আগেরটা বললাম যে নর্মাল ইনফ্ল্যামেটরি মার্কার, সেই জন্যে প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক, নর্মাল ইনফ্ল্যামেটরি মার্কার্স, প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক অ্যান্ড অবজার্ভ ইন হসপিটাল। আর পরেরটাই বলেছে অ্যাবনর্মাল ইনফ্ল্যামেটরি মার্কার্স যদি থাকে, পারফর্ম এলপি, এবং এটা যদি পজিটিভ হয় প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক, অবজার্ভ ইন হসপিটাল, মানে হলে তার ম্যানিনজাইটিসের মতো চিকিৎসা করতে হবে এবং প্লাস 3 উইকস ট্রিটমেন্ট দিতে হবে ইন হসপিটাল। 29 থেকে 60 দিন বয়স যদি থাকে, এটাও দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, অ্যাবনর্মাল ইউরিনারি অ্যানালিসিস অ্যান্ড নর্মাল ইনফ্ল্যামেটরি মার্কার্স। এই গ্রুপটাকে বলছে অ্যাবনর্মাল ইউরিনারি অ্যানালিসিস, বলছে যে ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যেতে পারে, অ্যান্ড মে অবজার্ভ ক্লোজলি অ্যাট হোম উইথ ফলো আপ ইন 24 আওয়ার্স। ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে এটা রাখা হয়েছে, কোনো ইনফ্ল্যামেটরি মার্কার সেখানে পজিটিভ পাওয়া যায়নি। আর পরের গ্রুপটাকে বলছে 29 থেকে 60-এর মধ্যে, বলছে অ্যাবনর্মাল ইনফ্ল্যামেটরি মার্কার, সিআরপি পজিটিভ বেশি হয়ে গেছে, এএনসি পজিটিভ বেশি হয়ে গেছে, প্রোক্যালসিটোনিন বেশি হয়ে গেছে, 0.5 ন্যানোগ্রামস পার ml এর চাইতে বেশি হয়ে গেছে, এগুলো যদি বেশি হয় তাহলে ডু এলপি, ইফ সিএসএফ নর্মাল, প্যারেন্টাল অর ওরাল অ্যান্টিবায়োটিক, সিএসএফ যদি নর্মাল, প্যারেন্টাল অর ওরাল অ্যান্টিবায়োটিক অ্যান্ড অবজার্ভ ইন হসপিটাল অর হোম, যে কোনো একটা করা যেতে পারে যদি সিএসএফ নর্মাল থাকে। আর সিএসএফ যদি অ্যাবনর্মাল থাকে, প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক অ্যান্ড অবজার্ভ ক্লোজলি ইন হসপিটাল, মানে ম্যানিনজাইটিস গ্রুপের মতো, তাহলে সেটাকে করতে হবে। এবার 2 মাস থেকে 36 মাস এই গ্রুপের মধ্যে যদি
টেম্পারেচার নিয়ে প্রেজেন্ট করে উইথ টেম্পারেচার 100 থেকে 102, দুটো গ্রুপে আবার ভাগ করা হয়েছে, 100 থেকে 102, আর পরের গ্রুপটা হচ্ছে 102-এর ওপর। প্রথম গ্রুপটাকে এটা এই রকম ধরনের চিকিৎসা ব্যবস্থা, এটা নেলসন টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স, আমাদের অথরিটি বুক, দো ইট ইজ বেসড অন আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, কিন্তু তবুও এটাকে অথেন্টিক বলে এবং সারা অলমোস্ট ইন্টারন্যাশনাল এডিশন, তো এটা সবাই এটাকে মানে ফলো করে, অতএব সেই জন্যই এটা আপনাদের কাছে সামনে তুলে ধরা হলো। তাহলে 100 থেকে 102 যদি থাকে, reassure for self-limited viral disease, viral fever, with advice to return if persistence of fever, if persistence of fever থাকে অথবা টেম্পারেচার যদি 100-র বেশি থাকে, অ্যান্ড অথবা নিউ সাইন সিমটমস ডেভেলপ করে যদি, তাহলে কিন্তু আবার তাহলে নিয়ে আসতে হবে। কিন্তু এই গ্রুপটাকে মোটামুটি এটাকে ভাইরাল গ্রুপের মতনই রাখা হয়েছে এবং লাইকলি টু বি ভাইরাল এই গ্রুপের মধ্যেই রাখা হয়েছে। এটাই পরের গ্রুপটাকে বলা হয়েছে যে উইথ টেম্পারেচার 102-এর ওপর হচ্ছে। এই 2 মাস থেকে 36 মাসের গ্রুপের মধ্যে 102-এর ওপর হচ্ছে। ইফ ভ্যাকসিনেটেড, এটাকে বলা হয়েছে দুটো গ্রুপে, ইফ ভ্যাকসিনেটেড ফর পিসিভি, নিউমোককাল ভ্যাকসিন নিয়ে, তাহলে কিন্তু এস নিউমোনিয়া হওয়ার চান্স কম, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এরও চান্স কম। তাহলে রুল আউট ইউটিআই, RE অ্যান্ড CS করে দেখে নিতে হবে, 2 স্টেপ এটা করে দেখে নিতে হবে। এই গ্রুপটাকে মেনলি এই গ্রুপের মধ্যেই রাখা হয়েছে। 102-এর ওপর যদি টেম্পারেচার, তাহলে মেনলি পিসিবি যদি দেওয়া থাকে, আজকাল কিন্তু আমাদের গভর্নমেন্টের সমস্ত জায়গায়, ইভিন রুরাল এরিয়ায় সব জায়গায় নিউমোককাল কনজুগেট ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে এবং হিমোফাইলাসও পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিয়ে দেওয়া হচ্ছে প্রাইমারি ইমিউনেশন সিরিজের মধ্যে। অতএব এইগুলোর সিরিয়াস ইনভেসিভ ডিজিজ হওয়ার ভয় খুবই কম। রুল আউট ইউটাই অ্যান্ড ইউরিন কালচারে রুল আউট করে নিতে হবে। এবার ট্রিটমেন্টের মধ্যে আমি আসি। ইউজুয়াল রেজিমেন হলো 3টে রেজিমেনে রাখা। থার্ড জেনারেশন কেফালোস্পোরিন লাইক সেপিপাইম অর সেপ্টাজিডিন, এই একটা গ্রুপ রাখা যেতে পারে, অথবা থার্ড জেনারেশন কেফালোস্পোরিনের সঙ্গে অ্যাম্পিসিলিন রাখা যেতে পারে, অথবা থার্ড গ্রুপের মধ্যে অ্যামিনোগ্লাইকোসাইডস প্লাস তার সঙ্গে অ্যাম্পিসিলিন। অ্যাজ ইকোলাই ইজ দ্য প্রিডমিনেন্ট অর্গানিজম, অধিকাংশ গ্রুপে সেইটাকে করে তাকে সেন্ট্রালাইজ করে, অতএব থার্ড জেনারেশন কেফালোস্পোরিনকেও রাখা হয়েছে এবং অ্যামিনোগ্লাইকোসাইডকেও রাখা হয়েছে। অ্যাম্পিসিলিনকে রাখা হয়েছে বিশেষ করে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, এই ধরনের অর্গানিজমসে দে আর ভেরি মাচ সেন্সিটিভ টু দিস। হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এটাও একটা ইম্পর্টেন্ট ভাইরাস, এটাও দায়ী হতে পারে। অ্যাসাইক্লোভির সেখানে দিতে হবে যদি আমরা সেই ধরনের কনসিডার করা হয়, 60 মিলিগ্রাম পার কেজি পার ডে। প্রগনোসিস, মোস্ট ইনফ্যান্ট ইনফেকশন রিলেটেড মর্টালিটি ফর ম্যানিনজাইটিস অ্যান্ড HSV। HSVর ক্ষেত্রে সবচেয়ে মর্টালিটি বেশি এবং 27 to 31% মর্টালিটি এখানে দেখানো হয়েছে। খুব সিরিয়াস ডিজিজ একটা হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এখানে টাইপ 2 নিউবর্ন বেশি হয়। আর ব্যাকটেরিয়াল ম্যানিনজাইটিস যদি হয়, মর্টালিটি প্রায় 7 to 15%, অন্যান্য বাচ্চাদের চাইতেও ম্যানিনজাইটিস যদি থাকে তাহলে মৃত্যু হার সেখানে অনেক বেশি। সেই জন্যে ক্রিটিক্যালি সিক বেবি যদি থাকে তাহলে কিন্তু আমাদের ম্যানিনজাইটিসটাকে রুল আউট করে নিয়ে নেওয়া খুবই উচিত। ইনভেস্টিগেশনের মধ্যে কতগুলো জিনিস আগেও আপনাদের বলেছি। রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে ব্লাড কাউন্ট করতে হবে, CRP করতে হবে, সেগুলো প্রোক্যালসিটোনিন একটা করতে হবে,
এগুলো অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট একটা দেখতে হবে। এগুলো দেখে আমরা বলে দেওয়া যেতে পারে এগুলো রিস্ক ফ্যাক্টর এগুলো আছে কি না, এগুলো পজিটিভ কি না। প্রোক্যালসিটোনিন ইজ সুপিরিয়ার টু ডব্লিউবিসি কাউন্ট অ্যান্ড সিআরপি। এটা কিন্তু বলা হয়েছে যে সিআরপি চাইতেও আরও বেশি করে সেন্সিটিভ ইস্যু হলো প্রোক্যালসিটোনিন ফর ব্যাকটেরিয়া ডিটেক্টিং ব্যাকটেরিয়াল ইনফেকশন, ডিটেক্টিং সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন। সিএসএফ এর কথা একটু বিশেষ আলোচনা করা যেতেই পারে এই গ্রুপে। সিএসএফ হলো গ্রামস্টেন অফ দি সিএসএফ, এটা করলে কিন্তু তাহলে ব্যাকটেরিয়াল ইল্ড তার থেকে পাওয়ার সম্ভাবনা আরও বেশি। গ্রামস্টেন অফ সিএসএফ ইজ ইউজফুল অ্যাডজাঙ্ক্ট। সিএসএফ সেল কাউন্ট আপার লিমিট বাই এজ, সেল কাউন্ট সেলের আপার কাট অফ লিমিট, আপার কাট অফ লিমিট বাই এজ 0 থেকে 28 দিনের মধ্যে 15 পার হাই পাওয়ার ফিল্ড সেল কাউন্ট। আর যদি দ্বিতীয় মাসে 29 থেকে 60 দিনের মধ্যে 9 বাই হাই পাওয়ার ফিল্ডের, এটা হলো আপার লিমিট অফ নর্ম্যাল, এটাকে সেল কাউন্ট হিসাবে ধরা হচ্ছে। প্রোটিন 2 থেকে 28 দিন প্রথম 127 মিলিগ্রামস পারসেন্ট, 29 থেকে দ্বিতীয় মাসে সেটা 99 হিসাবে দেখা যাচ্ছে মিলিগ্রামস পারসেন্ট। গ্লুকোজ 0 to 28-এ 25 মিলিগ্রামস পারসেন্টের পর্যন্ত নর্মাল ধরা হচ্ছে এবং 29 থেকে 60 দ্বিতীয় মাসে সেটা 27 মিলিগ্রামস পারসেন্ট সেটাকে নর্মাল ধরা হচ্ছে। এইচএসভি যদি পিসিআর অফ দি মাউথ, কনজাংটাইভা, নেজোফ্যারিং অ্যান্ড ভেসিকেলস মোর সেন্সিটিভ দ্যান কালচার, ব্লাড কালচারের চাইতেও এইচএভি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস পলিমেরেজ চেইন রিয়াকশান করলে যদি ওই করোনা ভাইরাস যেমন আমরা এটা করতাম সেই ধরনের এই যদি করে এটাকে কিন্তু মোর সেন্সিটিভ দ্যান কালচার। অতএব আমাদের আজকের টপিকস মোটামুটি কমপ্লিট করা গেল। এটা হলো একটা খুব সিরিয়াস ইস্যু অ্যাজ বিকজ 3 বছরের মধ্যে এই অ্যাপারেন্টলি ফেব্রাইল ইলনেস নিয়ে যেসব বাচ্চাগুলো আছে তার ইভ্যালুয়েশন আমরা কিভাবে করব এবং সেগুলোকে কিভাবে চিকিৎসা করা হয় এবং কোথায় চিকিৎসা করা হয় তার একটা গাইডলাইন আপনাদের তুলে ধরা হলো, যাতে করে এই বয়সের এজ গ্রুপের যদি কোনো ফিভার নিয়ে তারা প্রেজেন্ট করে তাহলেও কিন্তু হালকা জিনিস বলে ফেলে রাখলে চলবে না। বিশেষ করে প্রথম মাসে, দ্বিতীয় মাসে এবং তারপরের দিকেও এই 3 বছরের মধ্যে এই এজ গ্রুপটাকে কিন্তু আমাদের খুবই সতর্কভাবে দেখতে হবে। অ্যাটলিস্ট তাদেরকে দে শুড বি অ্যাটেন্ডেড বাই এ ডক্টর, এটা কিন্তু করে দিতে কোয়ালিফাইড ডক্টর তাদেরকে কাছে দেখিয়ে দিতে হবে, যাতে করে আমরা ঠিক, অথবা কোনো হেলথ ওয়ার্কার যারা আছে তারাও কিন্তু আপনাদের গাইড করবে, যথাযথ আমাদের হেলথের প্রতিনিধিরা যারা থাকবে যেখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্যকেন্দ্রে, তারাও কিন্তু গাইড ঠিকভাবে করে নিতে পারবে, যাতে করে এইগুলো হালকা চালে সবসময় কিন্তু দেখলে চলবে না, সেটা কিন্তু প্রপারলি এভ্যালুয়েট করে তাদের চিকিৎসা ব্যবস্থা যাতে করা হয় সেই বিষয়ে সম্যক আমি দৃষ্টি আপনাদের সবার ওপর এই শিশুদের দিকে নিতে বলছি, বিশেষ করে এই ধরনের এলিমেন্টসদের হলে। কোনো প্রশ্ন আছে নাকি? দেখো তো এই দেখো তো কোনো প্রশ্ন আছে কিনা। আশা করি আপনাদের আজকের টপিকটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। সামনের দিন আমি কিন্তু ফিভার অ্যাজ এ হোল ইন চিলড্রেন, এটা কিন্তু স্পেশাল ইস্যু একটা হলো, এরপর জেনারেল ইস্যু
ফিভার কী নিয়ে প্রেজেন্ট করবে ইন জেনারেল বড় বাচ্চাদের এবং ইন চিলড্রেন এবং অ্যাডোলেসেন্টসদের মধ্যেও ফিভার নিয়ে কীভাবে প্রেজেন্টেশন হলে আমরা কিভাবে সেটাকে অ্যাপ্রোচ করব পরের সপ্তাহে, সেটা এরকম ইচ্ছা রইল আপনাদের ডিসকাশনের জন্য। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবাইকে নমস্কার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকুন সবাই।